দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের আলোচনায়। দর্শক, আজকে মহান 21শে ফেব্রুয়ারি। আমরা এই মহান 21শে ফেব্রুয়ারির শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে কথা বলবো। আল জাজিরার রিপোর্ট, সরকারের ক্ষমা এবং অন্যান্য কিছু প্রসঙ্গ নিয়ে আজকে আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, বিশিষ্ট রাজনৈতিক গবেষক এবং বিশ্লেষক, সামরিক বিশ্লেষক ডক্টর তাজ হাশমি। ডক্টর হাশমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ আমাকে আবার আমন্ত্রণ করার জন্য। আপনি জানেন যে বাংলাদেশে এই আল জাজিরা রিপোর্ট, সেনাপ্রধানের দুই ভাইয়ের দণ্ড মওকুফের বিষয়টি নিয়ে ক্রমাগত আলোচনা হচ্ছে, নানা বিশ্লেষণ আসছে এবং আমরা জানলাম যে 2 বছর আগে যে রায় বাতিল হয়েছে সেটি নাকি হঠাৎ করে দণ্ড মওকুফের যে চিঠি সেটি 2 বছর পরে জানা গেল। এটি নিয়ে অনেক রকমের ঠাট্টা মশকরা চলছে। মন্ত্রীদের কথাবার্তাতে বোঝা যাচ্ছে যে ডাল মে কুচ কালা হ্যায়। তো আমরা সাম্প্রতিক সময় ডয়েচে ভেলেতে আইনমন্ত্রী গত পরশুদিন সম্ভবত একটি ইন্টারভিউ দিয়েছেন, এটা দিয়ে শুরু করতে চাই। এই যে সেনাপ্রধানের দুই ভাই আনিস এবং হারিস আহমেদ, তাদের ক্ষেত্রে আপনার সেই প্রক্রিয়ার মধ্যে বা প্রক্রিয়াটি অনুসরণ করার জন্য প্রধানমন্ত্রীর কোনো নির্দেশ লাগে নাই, বা প্রধানমন্ত্রীর কোনো নির্দেশ অপেক্ষা আপনি করেন নাই, বা প্রধানমন্ত্রী কার্যালয়তে কোনো নির্দেশ আসে নাই? প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো নির্দেশ ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে, নির্দেশ যেহেতু ছিল না, আমার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের জন্য অপেক্ষা করার প্রয়োজন ছিল না এবং মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও আমার কাছে কোনো নির্দেশ আসে না। তো অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 401 ধরে আপনার 2 ঈদে, বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে বা অন্যান্য দিবসে সরকার যে জেনারেল মার্সি করে জেলখানা থেকে আসেন কয়েদিদের ছাড়া হয়, সেটা সেই ধারা। তো আইনমন্ত্রী এখানে সাংবাদিক খালেক মহিউদ্দিনের প্রশ্নের জবাবে বলছেন যে এটি তার পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল, হোম মিনিস্ট্রি থেকে তার কাছে মতামত চাওয়া হয়েছিল, তারপরে হোম মিনিস্ট্রি একটি সিদ্ধান্ত নিয়েছে। এটাকে আপনি বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী এটার সঙ্গে জড়িত না? এগুলো সবগুলো নির্জলা মিছে কথা। আর কিভাবে এখন শ্যাম রাখি না কুল রাখি, ওই অবস্থা, সরকারের অবস্থা তো লেজে গোবরে, যেটা হাইকোর্টের রিট দিয়ে সেটা বোঝা যাচ্ছে। সুতরাং এখানে তো মিথ্যা কথা ছাড়া কোনো সত্যের এখানে কোনো ব্যাপার নেই। প্রধানমন্ত্রীর আদেশ ছাড়া এই জেনারেল আজিজের খুনি দুই ভাইকে মাফ করে দেওয়ার সিদ্ধান্ত এই গৃহমন্ত্রী কি বলে হোম মিনিস্ট্রি বা ল মিনিস্ট্রির ক্ষমতাও নেই, চিন্তাও করতে পারবে না এই ধরনের কাজ তারা করবে। যেটা তারা বলছেন না যে এই যে পুরো জিনিসটা হারিস এবং আনিসের যে ক্ষমা প্রাপ্তি, নাম্বার 1 হচ্ছে বেআইনি ভাবে 401 ধারায় যে ব্যাপারটা আছে যে আসামিকে প্রথমে আদালতে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণের পরে আদালত সিদ্ধান্ত নেবে যে 10 বছরের জেল নাকি ফাঁসি না কি হবে। তারপরে সে অ্যাপিল করবে। একসময় সে বলবে, যখন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে ডিসিশন হবে যে না, তাকে ফাঁসি দেওয়া হবে, 20 বছরের জেল দেওয়া হবে, তখন ওই আসামি পক্ষ একটা প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করতে পারে বা তার অপরাধ থেকে তাকে মুক্ত করার জন্য আবেদন করতে পারে যে অলরেডি তো 15 বছর জেল খেটেছে হুজুর, স্যার একে এখন মাফ করে দেয়া হোক। তখন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে উনি তো আর এখানে আমাদের দেশে তো রাষ্ট্রপ্রধান তো আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট না, আমেরিকার রাষ্ট্রপ্রধান না, এটা পার্লামেন্টের পদ্ধতির রাষ্ট্রপ্রধান। তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়া তার রাষ্ট্রপতির যে বক্তৃতা সেটাও কিন্তু প্রধানমন্ত্রীর অফিস থেকে লিখিত হয়ে আসে, উনি সেটা পড়েন, আর নিজস্ব কোনো বক্তব্য নেই। সুতরাং এই সিদ্ধান্ত আসে প্রধানমন্ত্রীর অফিস থেকে এবং এখানে তো জিনিসটা সম্পূর্ণ বেআইনি। এই 2 জন আসামি কেউই গ্রেপ্তার হয়নি, তারা বিদেশে অবস্থানরত অবস্থায় তাদের পক্ষে 401 দিয়ে যে আপিল করা, এটাই তো বেআইনি। যে কথাটা ওরা বলছেন না যে এই ঘটনাটাই তথাকথিত যে প্রেসিডেন্সিয়াল ক্লেমেন্সি, এটা ফেব্রুয়ারি মাসের 8-10 তারিখে হয়েছে। না কিন্তু স্যার, এটা তো কিন্তু স্যার প্রেসিডেন্সিয়াল ক্ষমা না, কিন্তু স্যার এটা হচ্ছে
এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 401 অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে তাদের দণ্ড মওকুফ করে দিয়েছেন, এটি বলা হচ্ছে। এটা তো সম্পূর্ণ জি, যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া দণ্ড মওকুফ করতে পারেন না অ্যাকর্ডিং টু দা সংবিধান, প্রেজেন্ট সংবিধান। সেখানে হোম মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি, এই দুটা মিনিস্ট্রি যৌথভাবে উইদাউট কনসেন্ট অফ প্রাইম মিনিস্টার তারা এরকম দুজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে মাফ করে দিল, দণ্ড মওকুফ করে দিল। এবং সেটা গেজেট হলো না কেন 2000 সালের মার্চ মাসে? সেটা কেন আইএসপিআর যখন স্টেটমেন্ট দিল আল জাজিরার ওই ডকুমেন্টারির উপরে, তখন তারা বলতে ওই ডকুমেন্টারির মূল বিষয়ই তো ছিল এই দুই ভাই, ডকুমেন্টারির বৃহৎ অংশ। তো তারা কেন সেখানে আইএসপির এক লাইনে বলে দিতে পারতো, আরে এদেরকে তো 2019 সালে ক্ষমা দেওয়া হয়েছে, এদেরকে নিয়ে আল জাজিরা কি প্রোগ্রাম করছে তারা জানেও না যে এরা তো অলরেডি ক্ষমা প্রাপ্ত আসামি এবং এরা এখন মুক্ত স্বাধীন এবং বাংলাদেশি আর আশা থাকে বাংলাদেশি বিচরণ করে। কিন্তু আল জাজিরার ডকুমেন্টারিটা তো 2019 সালের পরে সেই হাঙ্গেরিতে বা মালয়েশিয়াতে তারা ওখানে ইন্টারভিউ করে কথাবার্তা বলে, হারিসের সঙ্গে কথাবার্তা বলে এগুলো সংগ্রহ করেছে তথ্যগুলো। হারিস তো সেখানে 20% কমিশন খায় সেটা বলছে। ধরেন আমরা যদি এখনকার বক্তব্যগুলো স্ক্যান করি, আল জাজিরা যখন বললো যে অল দা প্রাইম মিনিস্টার্স ম্যান, তখনই সরকারের সকল পর্যায়ে এবং কিছু সাংবাদিক সহ মিডিয়া, সরকারের দালাল মিডিয়া, মন্ত্রী সবাই বলার চেষ্টা করলো যে শেখ হাসিনার কোনো সম্পর্ক কোনো কিছুর সাথে নাই। ইভেন কি এরকম একটি দণ্ড মওকুফের প্রক্রিয়ার সঙ্গে বলা হচ্ছে যে শেখ হাসিনা ইজ নট ইনভলভ। আপনি কি মনে করেন এটা কি শেখ হাসিনার তাহলে যে হোম মিনিস্ট্রির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত, যে আইন লঙ্ঘন করে তোমরা কিভাবে করেছো? এবং জেনারেল আজিজদের দুই ভাইকেই কেন করা হবে? এরকম যদি আরো 200টা কেস থাকতো, 50টা কেস হতো, তাহলে তাদের মধ্যে গড্ডালিকা প্রভাইয়ের দুই ভাইও ছিল এবং নিয়মের ব্যতিক্রম নয়। তাদের খুনি আসামিদেরকে ক্ষমা করে দিতে হবে কেন? এবং তারা বিদেশে থাকা অবস্থায় ক্ষমা পায় কি করে? আইএসপিআর সেটা বলছে না। গড রিজবি ডয়েচে ভেলে যখন টিম সেবাস্টিয়ানের সঙ্গে যখন তাকে ধোলাই করছেন টিম সেবাস্টিয়ান, সেখানে তো গড রিজবি বলতে পারতেন যে না না, যাদের সম্বন্ধে বলছেন তারা তো সব ক্ষমা প্রাপ্ত। তার মানে এটা আজিজ যখন নিউ ইয়র্ক থেকে 12 তারিখে আমেরিকার থেকে বাংলাদেশে ফেরত গেছেন, তার মাথায় অলরেডি বাজ পড়েছে ওই 1 তারিখের ওই আল জাজিরা ডকুমেন্টারি দেখে। তো ওইটা তাড়াহুড়া করে এটা ব্যাক ডেট দিয়ে হোম মিনিস্ট্রিকে দিয়ে একটা মানে এই ডকুমেন্টটা তৈরি করেছে। এখন জীবন্ত মানুষ কি না করে, যা পায় খড়কুটো আঁকড়ে ধরেছে। আজিজ এটা হচ্ছে আজিজের খড়কুটো ধরে নিজেকে রক্ষা করা, নিজের মান সম্ভ্রম যদি কিছু থাকে, কিছু তো নেই, তাদের আত্মসম্মান বোধও তাদের নেই, লজ্জাও নেই। এবং সুতরাং এটা হাসিনা আজিজ এদের সম্মিলিত প্রচেষ্টা এবং হোম মিনিস্ট্রিকে দিয়ে করিয়ে নিয়েছে। তারা একটা লিগ্যাল ওপিনিয়ন নিতে পারে। স্বাধীন মালিক বলেছেন যে এটা তো একেবারে বেআইনি, এবং যে কোনো বিচারক মানে যে কোনো আইনজ্ঞ বলবেন যে এটা তো বেআইনি ব্যাপার, বাংলাদেশের আইনে 401 ধারা এইভাবে কাউকে ক্ষমা দেয়া যায় না। আবার দ্বিতীয় প্রশ্ন উঠবে যে আজিজ সাহেবের দুই ভাইকেই একবার তো জোসেফকে করা হলো তার সেনাপ্রধান হওয়ার 1 মাস আগে, আবার এখন কেন এই দুই ভাগে ক্ষমা প্রদর্শন করতে হবে? ডক্টর হাশমি, আমরা বিষয়টা জানি, তারপর আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই যে শেখ হাসিনা এরকম একটি মাফিয়া পরিবারের সঙ্গে, মাফিয়া পরিবারকে রক্ষায় কেন এতটা নিবেদিত হয়ে উঠলেন? এবং তিনি নিবেদিত হয়ে উঠলেন, তিনি সাপোর্ট করলেন, তিনি সবকিছু করলেন, আবার এখন তিনি বলছেন যে না না না, উনি এগুলা কিছু জানে না, উনি এগুলোর মধ্যে নাই, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, এই নামটাই ভুয়া, এই নামের কোনো যৌক্তিকতা নাই। এই নামের যৌক্তিকতা তো জনাব আজিজই বললেন যে আমাকে নিন্দা করা মানেই প্রধানমন্ত্রীকে নিন্দা করা, কেননা প্রধানমন্ত্রী আমাকে এখানে সেনাপ্রধান বানিয়েছেন, সুতরাং আমি তার লোক। সুতরাং আর যেটা কর্নেল শহীদ খান যেটা সবসময় বলে আসছেন হাসিনাকে মাদার অফ মাফিয়া, তো মাদার অফ মাফিয়া সঙ্গে এই মাফিয়ার গুন্ডা পান্ডা আজিজ বেনাজির এদের সঙ্গে তো সম্পর্ক থাকবেই, না থাকাটাই তো অস্বাভাবিক। এবং ডক্টর হাশমি, আমরা সেনাপ্রধানের সেই ঐতিহাসিক বাণীটা একটু শুনে আসি।
কেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে? কারণ এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে। সেনাপ্রধানকে হেয় প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। মানে সেনাপ্রধানই একমাত্র নিয়োগ পাইছে প্রধানমন্ত্রী দিয়ে, শেখ হাসিনা পাইনি। যতগুলো মন্ত্রী ক্যাবিনেটে সবগুলো তো হাসিনার নিয়োগ। এখন তারা যদি খুন করে, চুরি করে, ডাকাতি করে, ড্রাগ ডিলিং করে, তাদেরকে বিচার করা যাবে না, কথা বলা যাবে না তাদের বিরুদ্ধে। আরে বাবা, প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও তো কথা বলা যাবে। তো সুতরাং প্রধানমন্ত্রী নিয়োজিত কোন কর্মচারী, জেনারেল আজিজের র্যাঙ্ক, ওনার স্ট্যাটাস হচ্ছে জয়েন্ট সেক্রেটারির চেয়ে নিচে বোধহয় লিগালি। পাকিস্তান তাই ছিল। আর্মির চিফ হচ্ছে এখন আরেকটু উপরে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট চেঞ্জ করে বেনজির আহমদ আইজি, কিন্তু ফুল সেক্রেটারি র্যাঙ্ক দেওয়া হয়েছে তাকে। হ্যাঁ, মানে সেনাপ্রধানও বোধহয় ফুল সেক্রেটারি র্যাঙ্কে। এটা তো মানে আইন পরিবর্তন করে এটা করা হয়েছে। যাই হোক, একজন সেক্রেটারি মানে সরকারি আমলার চাকর, জনগণের চাকর, পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে কথা বলা যাবে না কেন? প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও কথা বলা যায়, কেননা উনি জনগণের প্রতিনিধি। যদিও বাংলাদেশে সেটা না, এখানে কোনো নির্বাচন হয়নি, উনি কারোরই প্রতিনিধি না, উনি ভারতের প্রতিনিধি। তবে সেটা আলাদা কথা। তবে এই যে কথাগুলো আজিজ আহমদ বললেন, এগুলোর উপর তো মন্তব্য করে কি লাভ? এটা মাফিয়া, এক মাফিয়া আরেক মাফিয়া সম্বন্ধে বলছে। জি ডক্টর হাশমি, আমরা আইনমন্ত্রীর এই বক্তব্যটাকে নিয়ে ইউটিউবে প্রথমবারের মতো একটি ভোটিং এর জন্য দিয়েছিলাম। আমি যদি আপনাকে একটু দেখাই, যে প্রশ্নটা ছিল যে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন সেনাপ্রধানের দুই ভাইয়ের দণ্ড মওকুফের জন্য শেখ হাসিনা কোনো নির্দেশ দেননি। আপনি কি এই কথা বিশ্বাস করেন? 14,000 মানুষ ভোট দিয়েছেন, এর মধ্যে এই বক্তব্যটির ব্যাপারে বিশ্বাস করেন না বলেছেন 96% এবং বিশ্বাস করেন বলেছেন 4% মানুষ। তো আমরা সাধারণ মানুষের একটা সাধারণ জাস্ট একটা ভোটিং এ বুঝতে পারছি যে মানুষ আসলে কি পরিমাণ সচেতন, তারা কতটুকু গ্রহণ করছে এই বক্তব্য। তার মানে এটা তো পরিষ্কার হয়ে গেল যে দেশে এখন 4% মতো লোক আওয়ামী লীগ সমর্থন করে, 96% লোক করে না, যে জন্য তারা নির্বাচন দিচ্ছে না। কোনো ট্রান্সপারেন্সি নাই। এইটা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনি দেখবেন যখন আপনার এই অনুষ্ঠানে যখন আমার ইন্টারভিউ হয়, তো ওখানে যদি মানে 10,000 লোকজন যদি লাইক দেয়, সেখানে দেখা যাচ্ছে 300 জন ডিসলাইক করছে, থামস ডাউন করছে। তার মানে 10,000-এর এগেইনস্টে 300, 400, এর বেশি না। তো এটাই তো তার মধ্যে এই 300-র মধ্যে আবার ভাড়াটিয়া আছে, ডিজিএফআই এর ভাড়াটিয়া পার্টি আছে। ধরেন সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আমার বিরুদ্ধে রায় দিচ্ছে, তাদের সংখ্যা 10,000-এর বিরুদ্ধে 400। সেটাই তো আমি বিএনপি নেতৃবৃন্দকে বলছি যে আজকে যদি আপনাদের নেতা খালেদা জিয়াকে ছেড়ে দেওয়া হয়, ঢাকা শহরে 30-40 লক্ষ লোক তার পেছনে পেছনে স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে আসবে এবং আওয়ামী লীগের ভরাডুবি হবে। সেই জন্য শেখ হাসিনা তাকে আবার, খালেদাকে আরেকটা মামলায় জড়িয়ে আবার জেলে পাঠানোর ব্যবস্থা করছে। সুতরাং এগুলোর কোনটার উপরে মন্তব্য করবেন? এটা তো গণতান্ত্রিক দেশ না, মাফিয়ারা দেশ চালাচ্ছে। জি, এবং সবচেয়ে দুঃখ লাগে কোথায় ডক্টর হাশমি, যে যখন এই যে আইনমন্ত্রী, বর্তমান যে আইনমন্ত্রী হিসেবে যিনি আছেন, আনিসুল হক সাহেবের বাবা সিরাজুল হক সাহেবের যে আইনের ক্ষেত্রে যে ভূমিকা, তার যে অবস্থান ছিল দেশের পক্ষে, দেশের জন্য তিনি যে ভূমিকা রেখেছেন, মানে আমি যখন ওনাদের বক্তব্য শুনি না, তার ছেলের বক্তব্য যখন শুনি না, খুব মানে কি বলবো, এক ধরনের দুঃখ লাগে যে কি বাবার কি পুত্র, কিভাবে অন্যায়কে রক্ষা করার জন্য, জাস্ট গদি টিকিয়ে রাখার জন্য তারা এইসব ভূমিকা অবতীর্ণ হয়েছে। না, ভালো লোকের ছেলে মেয়ে সবসময় ভালো হবে, তাহলে তো কুলাঙ্গার শব্দটা থাকতো না। আপনি তো বাংলা সাহিত্যের মানুষ। কুলাঙ্গার মানে কি? কুলের যে অঙ্গার বা কালিমা যুক্ত ওই কয়লা, কুলাঙ্গার তো হয়, এবং একজন কুলাঙ্গার, এতে আর অবাক হবার কি আছে?
দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমরা আমরা এখন থেকে প্রায় প্রতিদিনই চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়ে ভোটিং এর আয়োজন করার জন্য। আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত আছেন, তারা এই ভোটিং চালু করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পাবেন। আপনারা আপনাদের মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা একটি জরিপের মাধ্যমে বুঝতে চাই সাধারণ মানুষের মতামত। ডক্টর হাশমি, আমরা যেতে চাই আরেকটি প্রসঙ্গে। আপনি জানেন যে হাইকোর্টের এই বিষয়টি নিয়ে একটি রিট হয়েছিল। একজন আইনজীবী একটি রিট পিটিশন দায়ের করেছিলেন এবং সেই রিট পিটিশনের পরে হাইকোর্ট থেকে যেই একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে ফেসবুক এবং ইউটিউব থেকে আল জাজিরার এই প্রতিবেদন সরিয়ে ফেলতে, এবং হাইকোর্টের জাজ তার বক্তব্যে বলেছেন যে আল জাজিরার প্রতিবেদনে পুরো জাতির রক্তক্ষরণ হচ্ছে, এবং সেখানে তারা বলেছেন যে সেখানে তারা উষ্মা প্রকাশ করেছেন বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি কামরুল হোসেন মোল্লা। এই দুইজন বলেছেন যে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শীর্ষক তথ্যচিত্র সম্প্রচারের পর এতদিনীয় সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা না নেওয়ায় উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট। তিনি এই ধরনের প্রতিবেদনের কারণে পুরো জাতির মধ্যে রক্তক্ষরণ হচ্ছে বলেও মন্তব্য করেছেন আদালত। তারা তথ্যচিত্রটি অপসারণ করার নির্দেশ দিয়েছেন এবং এই সংক্রান্ত হাইকোর্টের একজন সিনিয়র লয়ার জনাব কামাল উল আলম হাইকোর্টকে বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, কিন্তু প্রতিবেদনটিতে তার মানে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেনি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রের প্রধান ব্যক্তিকে বিতর্কিত করা হলে রাষ্ট্রকেই বিতর্কিত করা হয়। তো এই যে সিনিয়র একজন লয়ার কামালুল আলম, তিনি বলছেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী, হাইকোর্ট বলছে জাতির রক্তক্ষরণ হচ্ছে। তো আপনি কি মনে করেন এই যে হাইকোর্ট বা সবকিছু? আমি শুনেছি শেখ হাসিনা আমার অনুষ্ঠান খুব মনোযোগ দিয়ে দেখেন, আমার ভেতরের খবর যেটা আমি জানি। আমি শেখ হাসিনাকেই বলছি, আপনি এই কামালুল আলম নাকি নাম, একে নামটা মনে রাখেন। একে আপনি যদি সরকার টিকে যায় তাহলে আপনি একে প্রধান বিচারপতি বানিয়ে পুরস্কৃত করুন, কেননা এ মিথ্যা কথা বলতে এত পটু। আপনার হাইকোর্টের জাজ হিসাবে বা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হিসাবে খুব মানানসই একজন ব্যক্তিত্ব। কারণ উনি দুটো মিথ্যাচার করেছেন একসঙ্গে। একটা হচ্ছে যে আল জাজিরার এই যে প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি, তারা দেখাতে ব্যর্থ হয়েছে। আরে পুরো প্রোগ্রামটাই তো প্রধানমন্ত্রীর মানুষদের নিয়ে, কান টানলে মাথা আসে। আজিজ আহমদ প্রধানমন্ত্রীর লোক, তার ছেলেরা তার বডিগার্ড হিসেবে কাজ করেছে, তাদের কথা, তাদের যত রকম ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধা হাসিনা দিয়েছেন। সুতরাং হাসিনার লোকরাই তো এগুলো করছে, এবং এর প্রমাণ তো আজিজ আহমদ বারবার দিচ্ছেন, যেটা আমি আগেই বললাম যে আমার বিরুদ্ধাচরণ করা মানেই শেখ হাসিনাকে, আমার বদনাম করা মানে শেখ হাসিনার বদনাম করা। আর দ্বিতীয় মিথ্যাচারটি করলেন এই ভদ্রলোকই বলছি, কামালুল আলম নাকি, উনি বললেন যে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। এটা তো আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের এই যে সেনেটরদের বক্তব্য সবকিছু দেখে আপনারা বিচার করুন যে তারা কি বাংলাদেশকে একটা নির্বাচিত গণতান্ত্রিক দেশ বলে তারা মনে করেন? আদৌ করেন। তারা অনেকেই অলরেডি বলে দিয়েছেন শেখ হাসিনাকে, এমনকি 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচনের 10-12 দিন আগে, না প্রায় 3 সপ্তাহ আগে, বাংলাদেশে নিযুক্ত আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম একটা লেখায় বলেছিলেন যে 1930-এর দশকে ইউরোপে, জার্মানি এবং ইটালিতে যে তন্ত্র মাথা চাড়া দিয়ে উঠেছিল, মানে ফ্যাসিবাদ, সেটাই এখন বাংলাদেশে চলমান রাজনৈতিক ব্যবস্থা। নির্বাচনের আগেই তিনি বলেছেন যে এই নির্বাচন, এই যে সরকার, হাসিনা সরকার যেটা 2014 সালে অবৈধভাবে ক্ষমতা এসেছে, তারা একটা ফ্যাসিস্ট সরকার চালাচ্ছে।
সুতরাং এটা তো বলার অপেক্ষা রাখে না। আর যে প্রশ্নটা এখন হাইকোর্ট রিড করেছে যে মানে উষ্মা প্রকাশ করেছে যে আমাদের রক্তক্ষরণ হচ্ছে, জাতির রক্তক্ষরণ হচ্ছে, এটা তো জাতি অলরেডি দেখে ফেলেছে। কোটি কোটি লোক আল জাজিরার এই জিনিস ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে, এবং আল জাজিরা তো বাংলাদেশে টেলিভিশনে দেখানো হয়। বিবিসি, সিএনএন এর মতো আল জাজিরাও এখনো ব্যান্ড না। তো আপনারা আল জাজিরাকে ব্যান করে দেন, ওই প্রোগ্রামটা ব্যান করে কি হবে? আল জাজিরা যদি কালকে ওটা আবার সম্প্রচার করে, ওরা তো পুরোনো প্রোগ্রাম তো করতেই পারে। সুতরাং আপনারা ওই আল জাজিরা বন্ধ করে দেন, সিএনএন বন্ধ করে দেন, বিবিসি বন্ধ করে দেন, যত রকম ইকোনমিস্ট পত্রিকা বা বিদেশি কোন পত্রিকা, ওয়েবসাইট। নর্থ কোরিয়াতে যেটা হয়, উত্তর কোরিয়ার মতো একটা শাসনতান্ত্রিক পরিবর্তন এনে এটাকে পুরোপুরি একটা ফ্যাসিবাদী দেশ হিসেবে পরিগণিত করেন। আমি হাসিনাকে বলছি, উনি তো আমার অনুষ্ঠান দেখেন, আপনাকে বলছি, শেখ হাসিনা আপনাকে বলছি, আপনি এটা পুরো নর্থ কোরিয়া মানিয়ে দেন এবং আপনার রাজ্য এটাই ওইভাবে আপনি রানী হয়ে এই দেশ শাসন করেন। কে কি বলার আছে? তবে স্যার খুব বেশি বাকি নাই নর্থ কোরিয়া হতে, বা আমার ধারণা যে নর্থ কোরিয়ার সকল বৈশিষ্ট্য আমরা ইতিমধ্যেই বাংলাদেশে দেখতে পাচ্ছি, এবং আরো হয়তো সামনে কি করে দেখা যাক। তবে একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে বলা হয় না যে একটি মিথ্যা ঢাকার জন্য 100 সত্যের প্রয়োজন হয়, 100 মিথ্যা দিয়ে একটা মিথ্যা ঢাকতে হয় সত্য মানানোর জন্য। তো জেনারেল আজিজ, শেখ হাসিনা, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টি নিয়ে যত মস্কামস্কি করছেন, ততই স্পষ্ট হচ্ছে যে জেনারেল আজিজ এবং শেখ হাসিনা একই বৃন্তে দুটি ফুল। আরেকটা জিনিস প্রতীয়মান হচ্ছে যে এরা সবাই ভীষণভাবে নার্ভাস, ভীত, সন্ত্রস্ত। ভীত ব্যক্তি, ফাঁসির আসামি দেখবেন 50টা মিথ্যা কথা একসঙ্গে বলবে, সে যে নির্দোষ এটা প্রমাণ করার জন্য। আজিজ এবং হাসিনা মুখে কুলু পেকে দিয়েছেন যে আমি কিছু বলবো না বাবা, তোমরা এই কাজটা করেছো, এখন এটাকে যেভাবেই হোক রক্ষা করো, আজিজকে বলেছে। আজিজ এবং তার আইনমন্ত্রী এবং তার হোম মিনিস্টার সবাই উঠে পড়ে লেগেছে, এবং আদালত কিভাবে এই যে খর্বিত কি বলে যেটা ইমেজ, ওটাকে পুনরুদ্ধার করা যায়। তো এটা তাদের ব্যর্থ প্রয়াস। তবে এতে অবাক হওয়ার কিছু নেই, তারা ভয় পেয়েছে। ডুবন্ত অবস্থায় মানুষ খড়কুটো আঁকড়ে ধরে। এই রেজিমের এই মাদার অফ মাফিয়া, যেটা কর্নেল শহীদের ভাষায় বলছি, মাদার অফ মাফিয়া শেখ হাসিনাও ওই খড়কুটো ধরে এখন গহর রিজিবিকে ব্যবহার করছেন। গহর রিজিবির সম্বন্ধে একটা সুন্দর আর্টিকেল দেখলাম যে মানব জমিন প্রকাশ করেছে যে কেন তোমরা এই লোকটাকে এরকম ভাবে ব্যবহার করো, তাকে অযথা বিদেশে যে টিম সেবাস্টিয়ানে নাজেহাল করার পরে যে তাকে এরকম একটা অপ্রিয় অবস্থায়, এরকম একটা কষ্টদায়ক অবস্থায় কেন ফেলেছো? তার তো সাফাই গাবার কোনো মতো কোনো জিনিস তার কাছে নেই। সে যতই প্রজ্ঞাবান বুদ্ধিমান হোক, মিথ্যা কথা দিয়ে তো সত্য প্রতিষ্ঠিত করা যায় না। ডক্টর হাসমি একজন, ডক্টর গহর রিজভির মতো এরকম একজন স্কলার, একজন একাডেমিক পার্সন, একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে এই জাতীয় মিথ্যাচার বা এই জাতীয় পদলেখন আসলে আমরা আশা করি নাই, কখনো কোনো পর্যায়ে আশা করি না। কুলাঙ্গার এবং এদের কোনো আত্মসম্মান নেই, এবং এরা কিন্তু পার পেয়ে যায়। আমার মতো যদি গহর রিজভির আর 50টা বন্ধু থাকতো, আমার বন্ধুদেরও বলছি, যারা গহর রিজভিকে দেখলে মুখটা ফিরিয়ে নিত, তাকে কোথাও নেমন্তন্ন করতো না, তার কোন সোশ্যালি তাকে বয়কট করতো, যেটা আমাদের গ্রামীণ সংস্কৃতির একটা অঙ্গ। গ্রামে গঞ্জে একটা খারাপ লোককে তারা কি করতো, সমাজবদ্ধ করতো, যেটাকে হুকো পানি বন্ধ করে দেয়া, তার সঙ্গে কেউ কোনো ভাবের আদান প্রদান, তার বিয়ে শাদী, তার মৃত্যুতেও লোকে জানাজাতেও যেত না। তো ওই রকম ভাবে সমাজে যদি 50 জন লোক যদি গহর রিজভিকে অপাঙ্ক্তেয় ঘোষণা করত, তাহলে দেখতেন যে লোকগুলো ভয় পেত যে না, আমাকে তো সবাই ধিক্কার দেবে। তবে দুর্ভাগ্যজনক ভাবে সত্য যে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাকে ব্যবহার করছে, তাকে দিয়ে তোষামত করে যদি কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, সে কোথাও গেলে, আমি শুনেছি
কে তাকে খাওয়ার বেড়ে দেবে, কে আগে পানির গ্লাসটা এগিয়ে দেবে, এই ধরনের কম্পিটিশন শুরু হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের সমাজের আরেকটা পচে যাওয়া সমাজের তবে ডক্টর হাশমি যেভাবে যাচ্ছে তাতে আওয়ামী লীগের যদি বোধোদয় না হয়, তাহলে আমরা মনে করি যে জনগণই আওয়ামী লীগদেরকে একঘরে করে ফেলবে ডে বাই ডে। হয়তোবা। তবে যখন তারা এখন ভিতর সন্ত্রস্ত যে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কিন্তু জনগণ সহজে রাস্তা নামে না। ওটা তবে ডক্টর হাশমি, এই ভয় কাটা হচ্ছে মুহূর্তের ব্যাপার। এই ভয় কেটে যাওয়ার জন্য কিন্তু 50 বছর অপেক্ষা করতে হবে। ভয় কাটাটা নির্ভর করে সেকেন্ডের উপরে। আমি আপনাকে একটা গল্প বলে শেষ করছি। আমাকে এক গল্প করেছিলেন যে সন্দীপে এক পাগল ছিল, সে ওরকম দোকানে গিয়ে, মিষ্টির দোকানে গিয়ে সে ধুম করে ওই মিষ্টিগুলো বের করে টাপাটাপ খাওয়া শুরু করত। তাকে যখন প্রচন্ড ভাবে মিষ্টির দোকানদার পেটাচ্ছে, লাঠি পেটা করছে, সে তখন নাকি বলতো, ডর ডরাইলে ডর, না ডরাইলে কি এর ডর। তো মারের যদি আপনি ভয় না পান, আপনি মিষ্টি হাড়ির উপরে পড়ে গিয়ে আপনি মিষ্টি খেয়ে ফেলবেন, লোকজন মার দেবে, আপনার অসম্মান হবে, তাতে আপনার কি? তো এখন এই সরকারের হয়েছে ওই অবস্থা, সরকার ডর পাচ্ছে না, শরমও নেই, তার নির্লজ্জের মতো খেয়ে যাচ্ছে। এখন এই সরকারকে উৎখাত করতে হলে জনগণকেও কিন্তু একটু নির্লজ্জ ভাবে ওদেরকে প্রথমে একঘরে করতে হবে, তারপরে বাধা বিপত্তি মারের ভয় না করে বলতে হবে ডর ডরাইলে ডর, না ডরাইলে কিসের ডর। তবে স্যার, এই যে 96% ভার্সাস 4%, তো মানে এখানে একঘরে করার মতো পজিশনে আওয়ামী লীগ আছে বলে আমার মনে হয় না। 96 ভার্সাস 4 না, আপনার এই যে শ্রোতা, তাদেরকে আমি বলছি যে এই সার্ভে নিয়ে দেখে আপনাদের বুকে সাহস সঞ্চার করা উচিত। যেই কতিপয় পুলিশ আর সেনাবাহিনী আর র্যাব দিয়ে আপনাদের ঠেঙ্গিয়ে রাখতে পারবে না, আপনাদেরকে মানে কোণঠাসা করে রাখতে পারবে না, আপনারা সাহস করে যদি রাস্তায় নামেন, বিরোধী দলের নেতৃবৃন্দকে বলছি, আপনারা একটু সাহস সঞ্চার যদি রাস্তায় নামেন, তাহলে ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই তো বাঙালি নাকি? সবারই তো বাংলাদেশে পরিবার আছে, ফ্যামিলি আছে, সবাই বাঙালি। সবাই নিশ্চয়ই তার ফ্যামিলির সঙ্গে যখন কথা বলেন, তারা বুঝতে পারেন যে জনগণের পালসটা কি। এবং আর্মি বা বাহিনীর বিভিন্ন যারা আছেন, তাদের মধ্যে ধরেন 1 to 3% বিদেশে ঘরবাড়ি করে রেখেছেন যেন পালিয়ে যেতে পারেন, কিন্তু তারা ব্যবহার করছেন 97% বাহিনীর লোকজনকে, প্রশাসনের লোকজনকে, সবকিছু। তো আশা করি জনগণ এটাই বুঝতে পারবেন। তা তো বটেই, সবাই তো পালাতে পারবে না। মারা পড়বে যেগুলো ওই মাঠে ওদের পেছনে লাফাচ্ছে, আওয়ামী লীগের পেছনে লাফাচ্ছে, ওই ছাগলের 3 নাম্বার বাচ্চাগুলোই বিপদে পড়বে। আসল লুটপাট করে ওরা পালিয়ে চলে যাবে। যদি সবসময় এটা কিন্তু হয় না, ধরাও পড়ে, মারা যায়, বেঘরে মারা যায়। মুসোলিনিকে লোকজন কিলিয়ে পিটিয়ে মেরে ফেলেছিল, হিটলার আত্মহত্যা করেছিল, চসেস্কুকেও লোকজন তার নিজের সেনাবাহিনী এবং জনগণ গুলি করে মেরে ফেলেছিল রোমানিয়া। সুতরাং মানে শেখ হাসিনার ইতিহাস থেকে একটু শিক্ষা নেওয়া দরকার। সবাই কিন্তু পালাতে পারে না, এবং ভারত হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবে আপনাকে শেষ মুহূর্তে, হেলিকপ্টার রেডি রেখেছেন, আপনি পার পেয়ে যাবেন কিনা সে ব্যাপারে আমার তো যথেষ্ট সন্দেহ আছে। তো ডক্টর হাশমি, হাইকোর্টের এই রায়টি এই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, সেটি সামাজিক ফেসবুক পেজে সাধারণ মানুষ বেশ কিছু মতামত দিয়েছেন এই হাইকোর্টের রায়কে নিয়ে। আমি তার কয়েকটি মতামত দর্শকদেরকে দেখাতে চাই। একজন বলেছেন, কিছু বলে নাই যা এই জাতি জানে না, ভুল, শুধু আওয়ামী লীগের রক্তক্ষরণ হচ্ছে, জাতির নয় মাফিয়াদের রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণ ঠিকই হচ্ছে, তবে সেটা দেশের এই করুণ অবস্থা দেখে। একজন প্রশ্ন করেছেন, এটি কোন জাতির রক্তক্ষরণ হচ্ছে? আমি যদি আরেকটাতে যাই, আদালত এটা কিভাবে জানলো? দিনের ভোটে? একজন প্রশ্ন করেছেন। একজন বলেছেন, অনেকদিন পর এই একটা নিউজ আপনারা করেছেন, সত্যিটা হাইকোর্ট
সত্যিটা আর হাইকোর্টও সত্যি কথা বলছে, পুরো জাতির রক্তক্ষরণ হচ্ছে, আমরা এটা বিশ্বাস করি না। রক্তক্ষরণ হচ্ছে শুধু আদালত নামের এই পেটিকোট আদালতের, এটা বাংলাদেশের জনগণের আদালত না। একজন বলছে কই আমার তো হলো না, এই জাতি কি আমাকে মেনে নেবে? একজন বলছে কি উপাদানে এই জাতি গঠিত? একজন বলছে আওয়ামী লীগের রক্তক্ষরণ হয় না কারণ আওয়ামী লীগের শরীরে রক্ত নেই, যা আছে দূষিত। একজন বলতেছে যে কই আমার তো হইতেছে না, নাকি আমার ফিলিংসটাও রাতের বেলা ভোট গায়েব করার মতো গায়েব করে দিচ্ছেন। একজন বলছে চলে চলে মাসুদুর ভাই, এটা মিথ্যা কথা। একজন বলছে যে বলছেন যে কোন হারিস আনিস জোসেফ, আচ্ছা একজন বলছে যে সরাসরি টেপ লাগাই রাখছি, রক্তের বন্যায় ঘর ভেসে যাচ্ছে। একজন বলছেন যে আফসোস দেশের বিচার ব্যবস্থা আজ কোথায় গিয়ে ঠেকেছে, জাতির বিবেক হাইকোর্ট আজ সরকারের সুরে কথা বলছে, অথচ হাইকোর্ট চাইলে এর একটা সঠিক ডিসিশনের দিকে দিতে পারত। অর্থাৎ প্রায় 600-700 কমেন্টস আমরা পেয়েছি, তার মধ্যে একটি দুটি কমেন্টস আছে যে এটার পক্ষে। শতকরা 99.99% কমেন্টস হচ্ছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া হচ্ছে এই। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে কদিন আগেও কিন্তু আমরা এতটুকু সাহসী কমেন্টস আমরা পেতাম না সাধারণ মানুষের কাছ থেকে। তো আপনি কিভাবে দেখেন এই জিনিসগুলো? আল জাজিরার এই যে প্রোগ্রাম ডকুমেন্টারি, এটা মানুষকে প্রচন্ড রকম ভাবে সাহস দিয়েছে, উৎসাহ জুগিয়েছে। এবং বিদেশ থেকে যখন আরো প্রেসার আসবে, হিউম্যান রাইটস ওয়াচ থেকে 7টা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের কাছে জবাবদিহি করতে বলেছে, তোমরা আল জাজিরা রিপোর্টে যেগুলো এসছে এগুলো জবাব দাও আমাদের এই সেনাবাহিনী সম্পর্কে, পুলিশ সম্পর্কে। তো আরো আসবে যখন এগুলো আরো প্রকট ভাবে চারদিক থেকে সরকারের বিরুদ্ধে চাপ আসতে থাকবে। যেমন ইকোনমিস্ট পত্রিকাতেও বলেছে এই সরকারের যে মানে দুরবস্থা, সরকারের বাংলাদেশের শাসন ব্যবস্থা সম্পর্কে। সুতরাং এগুলো তো আশাপ্রদ ব্যাপার। তো এখন দেশের মানুষ জাগলেই কিন্তু একটা ঘটনা ঘটবে এবং বিদেশেও সারা বিশ্বের লোকজন এটাকে মোবারকবাদ জানাবে। তারা জেনে গেছে যে সামথিং ইজ গোয়িং রং, বাংলাদেশে সবকিছুই সুচারুভাবে সুষ্ঠুভাবে চলছে না। আল জাজিরা এটা প্রমাণ করে দিয়েছে। আর কোনো প্রতিবেদনের দরকার নেই আমাদের, ওটাই যথেষ্ট। এবং জনগণ কিন্তু ওটাতেই অনুপ্রাণিত হয়েছে বলেই আপনি যে ওই মতামতগুলো দেখালেন, হাইকোর্টের প্রতিও তাদের কোনো শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, তার প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে না। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার যে দেশের জন্য সেনাপতিকেও, প্রধান সেনাপতিকেও তারা বিশ্বাস করে না, তাকেও তারা মাফিয়ার লোক বলে, অংশ বলে চিহ্নিত করে। এবং এই যে দুই ভাইকে মাফ করিয়ে দিয়ে তো তারা প্রমাণ করে দিল যে তাদের খুনি ভাইদেরকে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ক্ষমা প্রদর্শন করা হচ্ছে, এটা বেআইনি এবং অপ্রয়োজনীয়। হঠাৎ করে কেন এটা করা হলো? যদি এমন হতো, যেটা আমি আগে বলেছি, আরো 200-550 জন বা আরো বেশি লোককে মাফ করে দেওয়া হয়েছে, দৃষ্টান্ত আছে, তাহলে সে দৃষ্টান্তের একটা দৃষ্টান্ত হতে পারতো, জনগণের চোখ চড়ক গাছ হতো না। এখন তো লোকজন মানে অবাক যে কেন এই দুই ভাইকে, কেন এর আগে আরেক ভাইকে ছেড়ে দিল। এবং কি নিয়তির পরিহাস দেখেন, একটা জেনারেলের 4টা ভাই ক্রিমিনাল, একটা খুন হয়েছে, 3টা খুনি। আর এই জেনারেল যা করেছেন, বিডিআর নিয়োগ করে, বিডিআর যখন প্রধান ছিলেন 2013 সালে হেফাজতকে হত্যা করেছেন, হেফাজতের লোকজনদেরকে এবং বাংলাদেশের লোকজনকে পাখির মতো গুলি করে মেরেছে এই বিডিআর বাহিনী, এই আজিজের নেতৃত্বে। আজিজের নেতৃত্বে সেনাবাহিনী 2018 নির্বাচনে তারা যত ধর্ষণ এবং হত্যা হয়েছে সবগুলোর জন্য আজিজ, হাসিনা, এরা দুজনেই দায়ী। বেনজির, আজিজ, হাসিনা, এই তিনটাই হচ্ছে এই স্বৈরতন্ত্রের মূল খুঁটি। তো একটা পরিবারের 5 ভাই ডাকাত বা খুনি, এটা খুবই বিরল ব্যাপার। এবং মানে আমি খুবই মানে দুঃখিত যে এদের হাতে বাংলাদেশ, এদের খপ্পরে এখন বাংলাদেশ। এবং স্যার সেই খুনিদেরকে রক্ষা করার জন্য যারা সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন, আমাদের হাইকোর্ট পর্যন্ত তাদের স্লেভারি করছেন, তাদের দালালি করছেন কিছু পাওয়ার আশায়। এটি নিশ্চয়ই জাতি হিসেবে আমাদের জন্য দুঃখজনক। তো ডক্টর তাজউদ্দিন, আমরা অনুষ্ঠানের দিকে সাম্প্রতিক সময়ে একটি
অনলাইন চ্যানেলে একটি মন্তব্য করেছেন বাংলাদেশের একজন সাংবাদিক নাইমুল ইসলাম খান সম্পর্কে। তো এটির সঙ্গে আমি একটি দ্বিমত পোষণ করছি। আপনি বলেছেন যে তিনি মোসাদের দালাল, তিনি মোসাদের এজেন্ট। তো আমরা যতটুকু জানি নাইমুল ইসলাম খান হচ্ছেন ডিজিএফআই এর অতি নিম্ন শ্রেণীর চর, নিম্ন শ্রেণীর টিকটিকি। এখন মোসাদ, সিআইএ বা এই লেভেলের যারা গোয়েন্দা সংস্থা, তারা কি এই জাতীয় লোককে তাদের এজেন্ট হিসেবে নিয়োগ দেবে? আপনি কি মনে করেন? আমি যেটা বলেছি, দেখেন, ওই যে কান টানলে মাথা আসে। ডিজিএফআই, এই যে আর্মি, সেনাবাহিনী ইসরায়েলের কাছ থেকে টেলিফোন ট্যাপ করার, মনিটর করার যন্ত্র কিনে যদিও অস্বীকার করছে, তো তাদের সঙ্গে যাদের যোগসূত্রতা আছে তারা তো ইনডাইরেক্টলি মোসাদেরই দালাল। এজেন্ট হওয়ার যোগ্যতা নাই, দালালি করতে পারে। আরে আমি একটা গল্প বলি। 73 সালে আমি র্যাঙ্কিন স্ট্রিটে থাকি, একজন সুবেদার মেজর বাসা ভাড়া নিয়েছেন। এত বড় অক্ষরে লেখা মেজর সাম খান না কি নামটা ভুলে গেছি, আর সুবেদার শব্দটা খুব ছোট করে ওর বাম দিকে লেখা। এখন মেজর দেখছেন আপনি, সুবেদারটা দেখা যাচ্ছে না, কাছে আসলে দেখা যাচ্ছে। সুবেদার মেজর যদি নিজেকে মেজর বানিয়ে ফেলে, তো পার্টি এজেন্টও তার বিহেভিয়ার, কথাবার্তা, ভাবভঙ্গি দেখে তো মনে হয় আসল এজেন্ট। তো আপনাকে ধন্যবাদ যে আপনি সংশোধন করলেন যে ঠিক এজেন্ট না, এজেন্টের এজেন্ট, এ মেজর না, এ সুবেদার মেজর। এবং সুবেদারটা ছোট, মেজরটা বড়। মেজরটা বড়। তো ডক্টর হাশমি, আমরা একদম শেষ দিকে, আমরা অনেকক্ষণ আলোচনা করছি। একটি প্রসঙ্গে আপনার ছোট্ট একটু মন্তব্য দিয়ে আমরা শেষ করতে চাই। আমরা দেখছি যে আমাদের সিনিয়র সাংবাদিকদের যেই সরকার তোষণ বা একদম আরো সহজ বাংলায় দালালি, নির্লজ্জ দালালি তারা করছেন। সাম্প্রতিক সময়ে একটি সংবাদ প্রথম আলোয় এসেছে যে পাকিস্তানের গণহত্যার বিচার যে কোনো সময় হতে পারে বলেছেন ভারতীয় হাই কমিশনার, এবং তারা অ্যাকচুয়ালি ডিপ্লোম্যাটিক রিপোর্টার্সদের যে সংগঠন ডিক্যাবের আলোচনায় তিনি এই কথাটি বলেছেন। তিনি বলেছেন যে 1971 সালের যে গণহত্যা, তার যে বিচারের উদ্যোগ যে কোনো সময় বাংলাদেশ নিতে পারে। তো এই যে তাদের যে প্রশ্ন, ভারতীয় হাই কমিশনারের কাছে 71 সালের গণহত্যার বিচারের নিয়ে কেন প্রশ্ন করা হবে, যেখানে আমাদের সীমান্তে পাখির মতো মানুষ মারছে, যেখানে আমাদের বাণিজ্য বৈষম্য অনেক, যেখানে ভারতের দাদাগিরি চলছে, যেখানে কদিন আগেও বিজেপি নেতা বলেছেন যে পশ্চিম বাংলায় বিজেপি নির্বাচিত হলে একটা বাঙালি তো দূরে থাক, বাংলাদেশের কোনো পাখিও ঢুকতে পারবে না। তো এত বার্নিং প্রশ্নগুলো থাকার পরে এই গণহত্যা, 71-এর গণহত্যা নিয়ে কেন ইন্ডিয়ান হাই কমিশনারের কাছে প্রশ্ন করতে হলো? আপনি কি মনে করেন? আমি একদম শেষ দিকে স্যার। কি বলবো, সেন্স অফ প্রপোর্শন, যেটা মাত্রা জ্ঞান যাদের নেই, তারাই এই ধরনের প্রশ্ন করে। এবং যারা মনে করে যে ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র এবং প্রভু রাষ্ট্র। এখন দোরাই স্বামী বা ভারতের অন্যান্য রাষ্ট্রদূতরাও কিন্তু এটাকে, তারা যখন বাংলাদেশে আসেন, তারা নিজেদেরকে ভাইসরয় মনে করে। দিল্লি হচ্ছে রাজধানী, প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি, আর হাসিনা হচ্ছে ওই প্রধানমন্ত্রীর একজন মুখ্যমন্ত্রী, যেটা কলকাতায় কিন্তু অনেকেই হাসিনাকে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করে। এটা কিন্তু স্লিপ অফ দ্য টাং না, ওরা ইচ্ছা করেই করে যে তুমি তো একটা প্রভিন্সের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। আর অ্যাম্বাসেডার হচ্ছে এখানে ভাইসরয়, রাজার বা ওই ভারতের প্রতিনিধি। তো ন্যাচারালি তার কাছে প্রশ্ন করলে ও তো আরো নিজেকে আরো অনেক এলিভেটেড মনে করে, যে প্রজা আমাকে জিজ্ঞেস করছে যে কি করা হবে। সে কিন্তু তখন ভুলে গেল যে 1972 সালে যে সিমলা এগ্রিমেন্ট হয়েছিল, যেটা ইন্দিরা, মুজিব এবং ভুট্টোর মধ্যে যে আলোচনা এবং যে সিদ্ধান্তের ফলে 195 জন যুদ্ধাপরাধী পাকিস্তান সেনাবাহিনীর অফিসার, যাদেরকে ভারত ছেড়ে দিতে বাধ্য হলো, শেখ মুজিবুর রহমানও তাদেরকে সসম্মানে পাকিস্তানে ফিরে যাওয়ার অনুমতি দিলেন এবং একটা নিষ্পত্তি হলো পুরো ব্যাপারটা। সেটাকে আবার চাঙ্গা করে 1971-এ যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। কারণ এতগুলো নিরপরাধ ব্যক্তিকে ফাঁসি দেওয়ার পরেও কি এই আওয়ামী ফ্যাসিস্টদের রক্ত পিপাসা শেষ হয়নি?
মানে তো ধরেন স্যার, এটা তো একটা ইস্যু, রাজনৈতিক একটা বিষয় এটার সাথে আছে। আমার হাইলাইটেড বিষয়টা হচ্ছে যে কেন এতগুলো বার্নিং ইস্যু থাকার পরে সীমান্ত হত্যা বা বাংলাদেশিদেরকে নিয়ে বিজেপির মনোভাব, এনআরসি বা অন্যান্য সকল বিষয় বাদ দিয়ে দোরাই স্বামীর কাছে কেন ৭১ সালের গণহত্যা নিয়ে প্রশ্ন করতে হবে? হু ইজ দোরাই স্বামী? কেন তার মতামত লাগবে আমাদেরকে? বা আমাদের যারা সাংবাদিকতা করছেন বাংলাদেশে, আপনি যদি এই ছবিটা দেখেন, আপনি যে বলছিলেন যে ভাইস রয়ের পাশে দুইভাবে বসে আছে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে তাদের জীবন ধন্য হয়ে গেছে আর কি, এরকম একটা বিষয় আমরা লক্ষ্য করছি। সেই জায়গাটা আমি পয়েন্টেড করতে চাচ্ছি। তা তো বটেই, এদের কি ঘৃণা এবং করুণা মিশ্রিত একটা ভাব, মানে দুটো মিলালে কি শব্দ হয় আমি বাংলা ভাষায় বলতে পারছি না। ঘৃণা এবং করুণা মিশিয়ে যা হয় তাদের প্রতি আমার সেই অনুভূতি। এবং ঘৃণা করুণা, এবং এরা যে একেবারে নির্বোধ এবং দালালের দালাল, এতে কোনো সন্দেহ নেই। তবে এরা তো ধরেন এদের পিছনের পরামর্শকরা এত সিনিয়র সাংবাদিক, তারাই হয়তো তাদেরকে পরিচালনা করেন। এই যে প্রশ্ন করবা বা ওই প্রশ্ন করবা, এই প্রসঙ্গটা সামনে নিয়ে আসো, এগুলো নিয়ে ইয়ে করবো আমরা। না, এত অবাক হচ্ছেন কেন? বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এডিটর ইকবাল সোবহান চৌধুরী, উনি আগরতলায় গিয়ে বললেন যে আমি এই বাউন্ডারিতে বিশ্বাস করি না, এবং ভারত এবং বাংলাদেশের একই মুদ্রা, কমন মুদ্রা হওয়া উচিত। তখন আমি তাকে একটা ওপেন লেটার লিখেছিলাম, এবং তারা আগরতলা ত্রিপুরা সরকার তাকে ভারত বন্ধু উপাধি দিয়েছিল। ইকবাল সোবহান চৌধুরী কিন্তু ভারত বন্ধু, আমার এক সময় প্রাক্তন বন্ধু। আমি তাকে বলেছিলাম যে তুই তো এখন শেখ মুজিবুর রহমানের চেয়ে বড়, কারণ সে হচ্ছে বঙ্গবন্ধু আর তুই হচ্ছিস ভারত বন্ধু, আরো বড় একটা দেশের বন্ধু। তো সে ওইভাবে যদি আগরতলায় গিয়ে যদি বলতে পারে যে ভারত এবং বাংলাদেশের ভিন্ন মুদ্রার প্রয়োজন নেই, তাকে আমি স্মরণ করিয়ে দিয়েছিলাম যে তোদের নেতা যখন ৬ দফা আন্দোলন করছিলেন ১৯৬৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত, সেই ৬ দফার একটা দফা ছিল পূর্ব পাকিস্তানের জন্য স্বতন্ত্র মুদ্রা, একই দেশ দুটো মুদ্রা দুই প্রদেশে। আর তোমাদের এখানে ভারত এবং বাংলাদেশ দুটো সার্বভৌম দেশ, তাদের একটা মুদ্রা থাকবে। এটা কি ইসির মতো, ইউরোপিয়ান ইউনিয়নের মতো কোনো ব্যাপার ঘটছে নাকি যে সবাই ইউরো ব্যবহার করবে? ভারত বাংলাদেশ কি সেই সম্পর্ক আছে? ওটাই স্যার। তবে জি, যেভাবে যাচ্ছে আমাদের এই সকল লেভেলের সাংবাদিকরাও যদি সতর্ক না হন তাদের দায়িত্ববোধের জায়গা নিয়ে বা দেশের প্রতি তাদের রেসপন্সিবিলিটি নিয়ে, এইসব সাংবাদিকরাও জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবেন এবং ঘৃণিত তালিকায় তাদের নাম উঠবে। ডক্টর তাজ হাশমি, আমরা আজকে এখানে শেষ করতে চাই। আশা করি সামনে অন্য যে কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে আবারও আমরা কথা বলবো। আপনি আমাদেরকে সময় দেবেন। ধন্যবাদ, আমাকে ডাকার জন্য ধন্যবাদ। যখনই ডাকবেন আমি হাজির হয়ে যাব। জি, ধন্যবাদ স্যার। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা অনুষ্ঠান দেখলেন। আশা করি আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।